নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে এক এক করে পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সারা জীবনের ভ্রমণ কাহিনী নিয়ে সংকলিত ভ্রমণ কাহিনী সমগ্র পায়ের তলায় সর্ষে থেকে গল্পগুলি। আজকে একবিংশতম অর্থাৎ 21তম গল্প, বাংলাদেশে আমার বন্ধুরা। কলেজ জীবনে মনে হতো সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কোনো মন্ত্রী টন্ত্রী কিংবা জননেতা নন, বরং কোনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। চ্যান্সেলরও নন, কারণ তিনি আসেন পদাধিকার বলে, যেমন কোনো রাজ্যপাল কিংবা রাষ্ট্রপতি। রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতীর চ্যান্সেলর বা আচার্য হন ভারতের প্রধানমন্ত্রী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন পশ্চিম বাংলার রাজ্যপাল। এরা রাজনৈতিক ব্যক্তিত্ব, তেমন বিদ্বান না হতেও পারেন, কিন্তু ভাইস চ্যান্সেলর বা উপাচার্য হিসাবে প্রকৃত কোনো উচ্চস্তরের বিদ্বান ব্যক্তিকেই মনোনীত করা হয়। পরে অবশ্য জেনেছি এটাও সবসময় সত্যি নাও হতে পারে। এর মধ্যেও কিছু কিছু রাজনৈতিক কারসাজি থাকে মনোনয়নে। অল্প বয়সে তা জানতাম না। ভাইস চ্যান্সেলরদেরই তাই সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি বলে মনে হতো। তারা অনেক দূরের মানুষ, তাদের দিকে আড়াল থেকে ভক্তি ভাব নিয়ে তাকিয়ে থাকতে হয়। কোনো উপাচার্যের সঙ্গে এক টেবিলে মুখোমুখি বসে কথা বলার সুযোগ পাওয়াটাও সৌভাগ্যের বড় কাষ্ঠা। কলেজ জীবনে সে সৌভাগ্য আমার হয়নি। উপাচার্যদের শুধু দূর থেকে সমীহই করেছে, তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই জানতে পারিনি। পরিণত জীবনে অনেক ধারণাই ওলটপালট হয়ে যায়। এখন তো দেখি অনেক উপাচার্য বিদ্বান হলেও আমাদের মতোই সাধারণ মানুষ। আমি শিক্ষা জগতে যাইনি, ছাত্র হিসাবে তেমন প্রতিভাবানও ছিলাম না, সুতরাং আমার পক্ষে কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার সম্ভাবনা ছিল না কখনো। কিন্তু আমার কোনো কোনো বন্ধু উপাচার্য হয়েছে। সারা ভারতে অন্তত 7-8 জন উপাচার্যকে ঘনিষ্ঠভাবে চিনি। তাদের সঙ্গে এক টেবিলে বসে চা খেয়েছি, এমনকি অন্যান্য পানীয়েরও সদ্ব্যবহার করেছি। অল্প বয়সে সেই অসাধ্য কল্প স্বাদ এ বয়সে মিটেছে। সমাজ জীবনে সবচেয়ে অপছন্দের মানুষ কে? বাছাবাছি করতে গেলে কত যে নাম বাদ দিতে হয় তার ঠিক নেই। আমার কাছে এ তালিকায় 1 নম্বরে আছে ফিল্ম স্টুডিওর মালিক। এটা নিতান্তই ব্যক্তিগত অভিজ্ঞতার ব্যাপার, সাধারণভাবে এরকম বিচার করা যায় না। স্টুডিওর মালিকদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই সজ্জন আছেন, কিন্তু আমার জীবনে প্রথম যে চলচ্চিত্র প্রযোজক এবং স্টুডিওর অধিকারীর সঙ্গে সাক্ষাৎ হয়, তাকে আমি ঘোরতর অপছন্দ করেছিলাম। শুধু অপছন্দ না, মনে মনে অত্যন্ত বিরাগ ও ঘৃণা জন্ম নিয়েছিল। আমি তখন তেমন পরিচিত নই, 2-4খানা উপন্যাস লিখেছি, আর্থিক অসাচ্ছল্য পিছু ছাড়েনি। এমন সময় খবর এলো এক প্রযোজক আমার একটি বেশ দুর্বল উপন্যাস নিয়ে ফিল্ম বানাতে আগ্রহী। বাইরে তেমন প্রকাশ না পেলেও মনে মনে দারুণ উৎফুল্ল হয়েছিলাম। টাকার যে দরকার খুবই, নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। পরিচালকের প্রস্তাব অনুযায়ী ফিল্মটি হবে বাংলা ও হিন্দিতে। বাংলায় সামান্য টাকা পাওয়া যায়, হিন্দিতে অনেক বেশি। কত টাকা হতে পারে? এর আগে আমার বন্ধু অরবিন্দ গুহর আপনজন নামে একটি ছোট গল্প ওরকম ডাবল ভার্সন হয়েছিল। তখন শুনেছি উনি পেয়েছেন 20,000 টাকা। সে আমলে 70 দশকে 20,000 টাকার মূল্য অনেক। আমার কাছে স্বপ্নেরও অতীত। তখন আনন্দ পুরস্কার ছিল 1,000 টাকা, এখন 5 লাখ। পরিচালক আমাকে বললেন টাকা পয়সার ব্যাপারে তার কোনো হাত নেই, সেটা ঠিক করবেন প্রযোজক। তিনি একটি স্টুডিওর মালিক, ডিস্ট্রিবিউশন চেইন আছে, বিশাল ধনী।
পরিচালকই আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন স্টুডিওতে। সেখানে মালিকের বিলাসবহুল কক্ষ। তেমন কক্ষে আমার আগে প্রবেশ করার বিশেষ সুযোগ ঘটেনি। মালিক মহাশয়ের মস্ত বড় চেহারা, দৈর্ঘ্যে ততটা নয়, প্রস্থেই বেশি। তিনি বসে আছেন একটি সোফায়। তার খুব কাছাকাছি একটি চেয়ারে একজন সাধারণ চেহারার রমণী। বোঝাই যাচ্ছে তার স্ত্রী নন, উচ্চপদস্থ কর্মচারীও নন। মহিলার পরনের শাড়িটিও সস্তা ধরনের। অন্য দুজন পুরুষ কর্মচারী উপস্থিত। আমাকে ও পরিচালককে বসতে দেওয়া হলো উল্টো দিকের চেয়ারে। পরিচালকের খুব একটা ব্যক্তিত্ব নেই, মুখে একটা কৃতার্থ ভাব। সেই ঘরে আমি 40 মিনিট ছিলাম। তার মধ্যে ওই মালিক ভদ্রলোক আমার রয়্যালটি 20,000 থেকে 12,000-এ নিয়ে আসেন। এ ব্যাপারে তার অসাধারণ প্রতিভা। তার টাকা কামাবার পদ্ধতিটি এরকম: 20 তারিখে তার জন্মদিন, সেই জন্য 20 সংখ্যাটি তিনি টাকা পয়সা এই সংক্রান্ত ব্যাপারে ব্যবহার করবেন না। বেজোড় সংখ্যা তার পক্ষে অপয়া, সুতরাং 19ও চলবে না। তার মেয়ের বয়স 18, 17 বাধ্য হবে। 16 সংখ্যায় আগের ছবিটি বক্স অফিসে মার খেয়েছে ইত্যাদি। আমি কোনো কথাই বলতে পারছি না। উনি এই দরাদরির সময় মাঝে মাঝেই বলছেন ক্যাশ টাকা তার রেডি আছে। একবার টাকার অঙ্কটা ঠিক হয়ে গেলেই তিনি সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেবেন পুরোটা। ধার বাকির কারবার তিনি পছন্দ করেন না। 12,000 নিয়ে যখন আলোচনা চলছে তখন আমার বুক ধড়ফড় করতে শুরু করেছে। আরো কমবে, এরপরেই তো 10। মনে মনে 20,000 নিয়ে কত কি করার পরিকল্পনা করেছিলাম। সেই পরিকল্পনা নিয়ে এসেছিলাম এখানে। যাই হোক, দয়া পরবশ হয়ে তিনি 12তেই থামলেন। 12 নাকি তার লাকি নাম্বার। ততক্ষণে আমার অবস্থা ছেড়ে দিচ্ছি, আমার গা ঘিন ঘিন করছে। মালিকের পাশের মহিলাটির সঙ্গে আলাপ পরিচয় করে দেয়া হয়নি। আগা গৌরা সে নিঃশব্দ। কথা বলার মাঝে মাঝে মালিকটি সেই মহিলার উরুতে চাপড় মারছে। প্রথম প্রথম আমি অবাক হয়েছি, পরে আর ওদিকে তাকাইনি। মালিকটি 1-1.5 মিনিট অন্তর এই কাজটি করছেন। এটা কি ব্যাপার? নাকি এটি ওই মালিকটির মুদ্রা দোষ? সেই জন্য সবসময় তার পাশে একটি মেয়েকে বসাতে হয়। প্রত্যেকদিন এক মেয়ে না হলেও চলে। কর্মচারীরা মোটামুটি স্বাস্থ্যবতী কোনো মেয়েকে জোগাড় করে আনে। এর জন্য মেয়েটি 30 টাকা পায়, অর্থাৎ প্রতিদিনের তার রোজগার 30 টাকা। ওইসব ব্যক্তিদের অন্তরাল জীবন নিয়ে আমাদের মাথা ঘামানোর কথা নয়, কিন্তু প্রকাশ্যে এরকম অসভ্যতা অমার্জনীয়। ধনী ব্যক্তিদের নানা রকম মুদ্রাদোষ থাকে, কিন্তু অন্যদের সামনে এক মহিলার সঙ্গে এরূপ আচরণ শুধু সেই মহিলার পক্ষেই অপমানজনক নয়, উপস্থিত অন্যদের প্রতিও চরম তাচ্ছিল্যের নিদর্শন। সেদিন হাত পেতে সেই 12,000 টাকা নিয়েছিলাম বটে, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে আর কোনোদিন কোনো প্রযোজক বা স্টুডিও মালিকের কাছে যাব না। তাতে আমার আর কোনো গল্পের সিনেমা হোক বা না হোক, দরকার হলে তারা আমার কাছে আসবে। সত্যি আর কখনো কারো কাছে যায়নি। একমাত্র ব্যতিক্রম সত্যজিৎ রায়। তিনি অবশ্য প্রযোজক নন, পরিচালক। এবং শুধু পরিচালকই নন, জ্ঞানে গুণে ব্যক্তিত্বে অত্যন্ত শ্রদ্ধেয়। সুকুমার রায়ের পুত্র, নিজেও লেখক, আমাদের সাহিত্য জগতেরই মানুষ। সত্যজিৎ রায়ের অসাধারণ ভদ্রতার কথা এখানে লিপিবদ্ধ করে রাখা উচিত। অরণ্যের দিনরাত্রি কাহিনী নিয়ে তিনি তখন একটি চলচ্চিত্র নির্মাণের কথা ভাবছেন। তখন আমি নিতান্তই এক তরুণ লেখক, আর তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। তবু তিনি প্রথম দিন আমাকে টেলিফোন করার পর বলেছিলেন, এই গল্পটা নিয়ে আপনার সঙ্গে কিছু আলোচনা করা দরকার। কোথায় দেখা হবে? আমি কি আপনার বাড়িতে যাব, না আপনি আমার বাড়িতে আসতে পারবেন? আমি তখন দমদমের দিকে একটি ছোট 2 কামরার ফ্ল্যাটে থাকি।
সেখানে অত বড় একজন মানুষকে বসাবার জায়গা ছিল না। আমি গিয়েছিলাম তার কাছে। তার সঙ্গে দীর্ঘ সময়ের আলোচনা আজও মনে গেঁথে আছে। বহু বছর পরে একবিংশ শতাব্দীতে পা দিয়ে আমি আর একবার একটি স্টুডিওতে, ঠিক স্টুডিও নয়, ফিল্ম ভিলেজ বলা যায়, উপস্থিত হই। ঠিক গ্রামের মতোই সাজানো বিস্তৃত অঞ্চল, যেখানে কুঁড়ে ঘর, ঢেঁকি শাল, পুকুর যেমন আছে তেমনই আছে পাকা বাড়ি, আধুনিক সুইমিং পুল ইত্যাদি। এবং রাজপ্রাসাদ কিংবা দুর্গের সেটের মতো ফাঁকা জায়গাও রয়েছে। অর্থাৎ যে কোনো কাহিনীরই শুটিং হতে পারে ওই অঞ্চলে। এই স্টুডিও তথা ফিল্ম ভিলেজটির মালিক আমাকে এবং আমার স্ত্রীকে বিশেষভাবে আমন্ত্রণ করেছিলেন। ইনি নিজেও একজন লেখক, আমার চেয়ে অনেক বেশি খ্যাতিমান ও জনপ্রিয় লেখক। হ্যাঁ, হুমায়ুন আহমেদ। এই ফিল্ম ভিলেজটির নাম নুহাশপল্লী, ঢাকা শহর থেকে বেশ কিছুটা দূরে। হুমায়ুন এখন নিজেই নিজের কাহিনীর চলচ্চিত্র পরিচালনা করেন। সেই সব চলচ্চিত্রের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হুমায়ুন আহমেদ আমন্ত্রণ জানিয়েছিলেন সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। প্রথম জীবনে ফিল্ম প্রডিউসার তথা স্টুডিও মালিকদের সম্পর্কে আমার যে বিরাগ ছিল, হুমায়ুনের তা জানার কথা নয়। কিন্তু পরিণত জীবনে যাতে সেই গ্লানি ঘুচে যায়, নিয়তি নির্বন্ধে হুমায়ুন যেন সেই কাজটিই করলেন। দুবারই নুহাশপল্লীতে আমি গিয়ে অপার বিশুদ্ধ আনন্দ পেয়েছি। প্রথমবার গিয়েছিলাম হুমায়ুনের মেয়ের বিয়েতে। খুবই বর্ণাঢ্য বিবাহ উৎসব হয়েছিল ঢাকাতে। তারপর একটি দাওয়াত নুহাশপল্লীতে। হুমায়ুন আমন্ত্রণ করার সময় জানিয়েছিল তার মেয়ে নাকি বলেছে তার দু চারখানি গয়নার বদলে সে সুনীল গঙ্গোপাধ্যায় নামের এক লেখককে বিয়ের উৎসবে অতিথি হিসাবে পেতে চায়। সম্ভবত কথাটি সত্যি নয়। হুমায়ুন রসিকতার ছলে এমন অনেক গল্প বানায়, আমি জানি। কিন্তু সত্যি না হলেও এরকম গল্প শুনলে কোন লেখকের না বক্ষ উত্তাল হয়। এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে আমরা ঢুকেছিলাম নুহাশপল্লীতে। কয়েকশো মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল দুপাশে। হুমায়ুনের ঘনিষ্ঠ বন্ধু করিম একজন আর্কিটেক্ট। সে আমাকে বলেছিল আমার আর সাথীর জন্যই ওখানকার অতিথিশালায় সদ্য আধুনিক বাথরুম বানানো হয়েছে। তার দেওয়ালের রং তখনও কাঁচা। হয়তো এটা এখনো কথারই কথা ছিল, তবু এরকম মধুর মনোরঞ্জনের কথাই বা কে বলে। দ্বিতীয়বার গেলাম আরো এক আশ্চর্য কারণে। হুমায়ুনের একটা ফিল্মের শুটিং এর শেষ দিন। সব ফিল্ম ইউনিটেই এই দিনটিতে একটা উৎসবের মতো হয়। ক্যাম্প ফায়ার, নাচ গান, হই হুল্লা, উদ্দামতা হয়। এটা শুধুই ইউনিটের নিজস্ব ব্যাপার। আমি সম্পূর্ণ বাইরের লোক, সে ফিল্মটি সম্পর্কেও কিছু জানি না। তবু সেই উৎসব উদযাপনের দিনে সস্ত্রীক আমাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা থেকে। এই নুহাশপল্লীতে আমি প্রতিবারই দেখেছি মাজহারুল ইসলামকে, অন্যদিন পত্রিকার সম্পাদক। মাজাহার এই নামেই সে পরিচিত। গায়ের রং কৃষ্ণবর্ণ, কিন্তু অত্যন্ত সুদর্শন এই যুবকটির স্বভাব যেমন প্রীতিময়, তেমনি সে খুবই পরিশ্রমী ও উদ্যমী। মাজাহারের অন্য তিন বন্ধু মাসুম, কমল ও নাসেরও তার মতোই উদ্যমী। পারস্পরিক বোঝাপড়া ও আত্মিক সম্পর্ক অত্যন্ত গাঢ়, এমনটা সচরাচর চোখে পড়ে না। এই চার বন্ধু অতি অল্প সময়ের মধ্যে অন্যদিন পত্রিকাটিকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং তাদের প্রকাশনা প্রতিষ্ঠান প্রচুর বই প্রকাশ করেছে। এই পত্রিকা ও প্রকাশনা প্রতিষ্ঠানের অন্যতম প্রধান হলেন লেখক হুমায়ুন আহমেদ। হুমায়ুনের চলচ্চিত্র প্রযোজনার ব্যাপারে মাঝারের কোনো আর্থিক সংযোগ আছে কিনা তা জানি না, তবে তাদের ব্যক্তিগত সম্পর্কের ঘনিষ্ঠতাই বেশি চোখে পড়ে। ওড হাউসের একটি উপন্যাসে আছে যে একজন প্রকাশক একজন লেখিকাকে
চুমু খাচ্ছে। ওঢা ওস্তাদ মন্তব্য করেছিলেন, কোন প্রকাশক কর্তৃক কোন লেখিকাকে চুম্বন অবশ্যই বিশ্ব রেকর্ড, কারণ লেখক প্রকাশকের এরকম হৃদ্যতার কোনো উদাহরণ নেই। সব লেখকই প্রকাশকদের সন্দেহের চোখে দেখে। সাহেবদের দেশে যদি এই ব্যবস্থা হয়, আমাদের দেশে তো তা আরো বাস্তব সত্য। কিন্তু এই ক্ষেত্রে হুমায়ুনের সঙ্গে অন্য প্রকাশের যে পারস্পরিক নির্ভরতার সম্পর্ক, তা খুবই ব্যতিক্রম হিসাবে গণ্য করা যেতে পারে। অন্যদিন সম্পাদক মাজাহার আর লেখক হুমায়ুন আহমেদ থাকে ধানমান্ডিতে একই বাড়িতে, দুটি পাশাপাশি ফ্ল্যাটে প্রতিবেশী। দু তরফেই পারিবারিক সম্পর্ক ঘনিষ্ঠ। এই ফ্ল্যাটের রান্না ও ফ্ল্যাটে যায়, অবাধ মেলামেশা। ঢাকা শহরে আমার পরিচিতের সংখ্যা নেহাত কম নয়। ৭১ সালের পর থেকে যাতায়াত করছি নিয়মিত। আড্ডা জমেছে অনেক বাড়িতে। বিথি ও গাজী শাহাবুদ্দিনের বাড়ি আমার প্রায় নিজের বাড়ির মতো। বেলাল চৌধুরী আমার সহোদরের মতো এবং নিত্য সহচর। ইদানিং কয়েক বছর ধরে ঢাকায় গেলেই একদিন না একদিন হুমায়ুন মাজাহারের ব্যবস্থাপনার আসরে যেতেই হয়। সে আসর হতে পারে ঢাকা ক্লাবে কিংবা অন্যত্র, কিন্তু বাড়ির মধ্যে অন্তরঙ্গ আড্ডাই আমার বেশি পছন্দ। কয়েক বছর ধরে ওদের যৌথ ফ্ল্যাটে আড্ডাই বেশি জমে। মাজাহারকে চিনি বেশ কিছুদিন। তার আগ্রহ আতিশয্যে প্রতি বছর অন্যদিন ঈদ সংখ্যাতে একটা উপন্যাস লিখে থাকি। বাংলাদেশের অন্য প্রকাশকরা আমাকে পরিত্যাগ করেছে, তাদের কারোরই আর মুখ দেখি না, শুধু মাঝহারই আমাকে আকর্ষণ করে আছে। কয়েক বছর আগেও সে নিয়মিত কলকাতায় আসতো সদল বলে। এখানেও বেশ আড্ডা জমতো। তার বাবার চিকিৎসার জন্য মাজাহারকে আসতে হতো। তারপর একটা দুঃখজনক ঘটনার পর সে আর তেমন আসে না। একবার নিউ ইয়র্ক শহরে হুমায়ুন, করিম, মিলন, কমল ও মাজাহার একসঙ্গে এসেছিল। খুব আড্ডা জমেছিল বলে মনে আছে। এখন ঢাকাতে হুমায়ুন কিংবা মাজাহারের আমন্ত্রণ পেলে আমি খুবই উৎফুল্ল বোধ করি। মাজাহারের ব্যবস্থাপনা নিঃশব্দ। সে নিজেকে একটু আড়ালে রাখতে ভালোবাসে। আমার স্ত্রী সাথীর সঙ্গে মাজাহারের স্ত্রী ও অন্যদের সম্পর্ক আত্মীয়তার মতো। হুমায়ুনের সঙ্গে আড্ডার প্রধান অঙ্গই হলো গান বাজনা। হুমায়ুন খুবই সঙ্গীত প্রিয়। তার ফিল্মগুলোতে সে নিজেই গান লেখে। তার নাটক ও ফিল্ম ইউনিটের অনেকেই উপস্থিত থাকে আড্ডায়। গায়ক গায়িকারও অভাব নেই। হুমায়ুনের স্ত্রী সায়নও একজন ভালো গায়িকা। আমিও সাথী ওর গানের ভক্ত। সুতরাং গানের সুর সব ছোটখাটো কথাবার্তা ছাপিয়ে যায়। হুমায়ুন গান ভালোবাসে, গানের সমজদার, এবং মাঝে মধ্যে সে যেসব টুকটাক গল্প ছাড়ে তা অনবদ্য। রসিকতায় সে প্রায় সৈয়দ মুজতবা আলীর সমতুল্য। হুমায়ুনের এইসব রঙ্গরসিকতা কেউ লিখে রাখলে তা অনায়াসে হুমায়ুন কথামৃত হিসাবে স্থায়ী মূল্য পেতে পারে। বিমান ভাড়া দিয়ে সম্পূর্ণ বিনা স্বার্থে হুমায়ুন আমাকে ও সাথীকে কেন ঢাকায় নিয়ে যায় মাঝে মাঝে, তা আজও জানি না। সাধারণভাবে বলতে পারি, পশ্চিম বাংলার তুলনায় বাংলাদেশের মানুষ বেশি অতিথি বৎসল। বাংলাদেশের কোনো পরিচিত মানুষ কলকাতায় আমাদের বাড়িতে এলে আমরা বড়জোর চা বিস্কুট কিংবা দুটো একটা মিষ্টি দ্রব্য সামনে রাখতে চাই। অনেকটাই ফর্মাল ধরনের, খানিকটা পশ্চিমী সফিস্টিকেশনের অনুকরণে। আর বাংলাদেশের বন্ধুরা ঢাকায় গেলে বিরিয়ানি খাওয়াতে চায়। দুপুরে চর্ব চোষ্য লেজ্জ পেয়ের জন্য জোরাজুরি করে। ব্রেকফাস্টে কাবাব কোরমা খাওয়ানোর চল বাংলাদেশ ছাড়া গোটা ভারতীয় উপমহাদেশে আর কোথাও নেই। নুহাশপল্লীতে দ্বিতীয়বার যখন যাই, সেই সময়ের ঘটনা আমার জীবনে অবিস্মরণীয়। ঢাকা বিমানবন্দরে নেমেছি।
ঢাকা শহরে প্রবেশ করাই হলো না। মাজাহার ও তার অন্য দিন পরিবারের বন্ধুরা আমাকে ও সাথীকে গাড়িতে চাপিয়ে নিয়ে এলো সোজা বেশ কিছু দূরের নুহাস পল্লীতে। নিজের পত্রিকায় ঈদ সংখ্যায় লেখা দেওয়ার জন্য মাজাহার মাঝে মাঝে বেশ অভিমানের সঙ্গে তাড়া দেয়, কিন্তু যখন আমন্ত্রণ জানায় তখন কিন্তু তার কোনো দাবিই থাকে না। নুহাস পল্লীতে যেমন আছে গ্রাম্য পুকুর, তেমনি আছে আধুনিক সুইমিং পুল। সেই সুইমিং পুলে সারা শরীর পানিতে ডুবিয়ে হুমায়ুন সমেত আরো 10-12 জন আমরা আড্ডা দিয়েছিলাম প্রায় 4 ঘন্টা। সেরকম জলজ আড্ডা আমার জীবনে অবিস্মরণীয়। সে আড্ডায় কারো কারো নাম এই মুহূর্তে মনে পড়ছে। আড্ডায় ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, উপসম্পাদক সাজ্জাদ শফিক, কবি বন্ধু বেলাল চৌধুরী, জাদুশিল্পী জুয়েল আইচ, স্থপতি ফজলুল করিম, টিভি অভিনেতা জাহিদ হাসান ও স্বাধীন, চলচ্চিত্র নায়ক ফেরদৌস, আলোকচিত্রী নাসির আলী মামুন। অন্যদিকে অন্য দিনের প্রধান সম্পাদক মিজানুর রহমান মাসুম ও ব্যবস্থাপনায় ছিলেন সিরাজুল কবির চৌধুরী। সন্ধ্যের পর শুরু হলো ক্যাম্প ফায়ার। বেশ বড় করে আগুন জ্বালা হয়েছিল, তাই ঘিরে বসা। তারপর শুরু গান বাজনা, কবিতা পাঠ, ফাঁকে ফাঁকে আড্ডা। আমি বাচ্চা বয়সে বয় স্কাউটে ছিলাম। তখন বাইরের কোনো শহরে আউটিংয়ে গিয়ে ক্যাম্প ফায়ার হতো। সবাইকেই দেখতে হতো এবং দেখাতে হতো কিছু না কিছু কেরামতি। ফিল্মের শেষ দিনে ক্যাম্প ফায়ারে আমি একলাই গেছি। দীঘা সমুদ্র সৈকতে সমিত ভঞ্জের কোনো একটা ফিল্মের শেষ সন্ধ্যায়। সেই ফিল্মে আমি কিছু সংলাপ লিখে সাহায্য করেছিলাম। সেইটুকুই যোগাযোগ, সেই কারণেই যোগাযোগ। ভালো লেগেছিল নয়। এরই মধ্যে প্রযোজক সমিত ভঞ্জের সঙ্গে গোলযোগ শুরু করে দিয়েছিল। তারপর তিক্ততা। আমি বিনা বাক্যবায়ে সে জায়গা ছেড়ে চলে গিয়ে সমুদ্রের ঢেউয়ে চাঁদের দোলা দেখছিলাম। এখানে এই ফিল্মের সঙ্গে আমার কোনো সংস্রবই নেই। এই ক্যাম্প ফায়ারে আমার ভূমিকা শুধু শ্রোতার। তবুও অনেক গায়ক গায়িকাই আমাকে উদ্দেশ্য করে নিবেদন করছিল। বড় ভালো লাগছিল, বড় ভালো লাগছিল। আমাদের বাড়ি ছিল মাদারীপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে। সেখানকার বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হয়েছিল ঐতিহাসিক কারণে। তার জন্য বুকে এখনো একটু চিনচিনে ব্যথা রয়ে গিয়েছে। তা অবশ্য স্বীকার করতে হবে। তবুও এই কথাও ঠিক যে ঢাকায়, পূর্ব পাকিস্তান, পরবর্তী বাংলাদেশে এসে অনেকের কাছ থেকে যেমন আন্তরিক, আত্মীয়ের মতো নিবিড় ব্যবহার পেয়েছি, সেই তুলনায় যা হারিয়েছি সেই বাড়িঘর অতি তুচ্ছ। ভালোবাসা ছাড়া আর কোনো কিছুরই কোনো মূল্য নেই। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের 21 নম্বর গল্পটি। যদি সব গল্পগুলি শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজ খুলে গেলে পাবেন প্লেলিস্ট। প্লেলিস্টে পায়ের তলায় সর্ষে ক্লিক করুন, পেয়ে যাবেন আজ পর্যন্ত প্রকাশিত পূর্ববর্তী 20টি গল্প। এছাড়াও নানা স্বাদের, নানা বয়সের, নানা রকমের গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী রয়েছে আমার চ্যানেলে। সেগুলি শুনুন যতক্ষণ না কালকে আবার নতুন গল্প নিয়ে আসি। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।